ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায় স্বাগত জানাচ্ছি। সাথে আছি জ্যোতি সরওয়ার। আগামী মাসে জাতীয় সংসদে উপস্থাপন করা হবে আসন্ন 2024-25 অর্থ বছরের বাজেট। এটি হবে সরকারের নতুন অর্থমন্ত্রীর প্রথম বাজেট। আগামী 5 বছরের অর্থনৈতিক ভিত্তি বছর হিসেবে আসন্ন অর্থ বছরের বাজেট তাই খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার কৃষিকে গুরুত্ব দিয়ে নানাভাবে ভর্তুকি দেয় ধান উৎপাদন যেমন বেড়েছে, তেমনি শাকসবজির ভালো ফলন হচ্ছে। কিন্তু এখন আইএমএফ ভর্তুকি প্রত্যাহারে চাপ দিচ্ছে। আবার বেড়েছে ডলারের দাম ও ব্যাংক ঋণের সুদের হার। এসবের প্রভাব কৃষিতে কি পড়বে এবং আসন্ন বাজেটে কৃষি খাতে প্রত্যাশা কি, এসব কিছু নিয়ে কথা হবে আজ। তালিখাতার এজন্য বিষয় আজ ঠিক করেছি, বাজেটে কৃষি খাতে কি চাই। আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর সৈয়দ আহসানুল আলম পারভেজ এবং আছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। স্বাগত আপনাদের দুজনকে আমাদের আজকের আলোচনায়। শুরুতেই জনাব সৈয়দ আহসানুল আলম পারভেজ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। শুরুতেই যে বিষয়টি জানতে চাই যে কৃষি খাতের কোথায় বরাদ্দ বাড়ানো দরকার বলে মনে করেন? দেখুন, এই প্রশ্নের উত্তর আমার সম্মানিত সহ আলোচক অর্থনীতিবিদের সাথে শুধু আমি এটা বলবো, আপনার কথায় আপনি ঠিকই উল্লেখ করেছেন যে কৃষিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করতে হবে এবং এখানে কোথায় বরাদ্দ বাড়াতে, বরাদ্দ বাড়ালেই কিন্তু চলবে না। বরাদ্দ যদি অন্যের পকেটে যায়, কৃষক যেন এগ্রিকালচারাল ইনপুট বা কৃষির জন্য তার যা কিছু লাগে তা একটি মোটামুটি গ্রহণযোগ্য দামে পায়, সেই জন্য সরকারকে সেদিকে দেখতে হবে। ডিস্ট্রিবিউশন চ্যানেল অফ ইনপুটস যদি ঠিক না হয়, ডিস্ট্রিবিউশন চ্যানেল অফ আউটপুট বা রাইস বা যেটা ওটা ঠিক হবে না। আমি মনে করি সরকারকে সবগুলো খাতেই কৃষিকে ভাইব্রেন্ট করার জন্য সবগুলো খাতে বরাদ্দ করা। আমি তাহলে একটু যদি যুক্ত করি, একটা প্রশ্ন একটু যুক্ত করে নেই যে আইএমএফ সকল রকম ভর্তুকি কমানোর পরামর্শ দিচ্ছে, তাহলে কি আপনার মনে হয় যে সরকার কৃষি খাতেও ভর্তুকি কমাবে? ভর্তুকি শব্দটা নিয়ে যদি আইএমএফ এর এলার্জি থাকে, তাহলে ভর্তুকি শব্দটা পরিবর্তন করে আরো অন্য শব্দ আছে। যেমন আমরা প্রণোদনা বলি, যেমন আমরা কৃষকের জন্য তাদের যে মেশিন চালাতে ডিজেল লাগে বা কৃষকের যে কার্ড থাকবে সেই কার্ডে তাদেরকে আমরা প্রণোদনা দিতে পারি। তাই আইএমএফকে নিয়ে খুশি থাক, আর সেটা নিয়ে উচ্চবাচ্য না করে সরকারের অনেক মেকানিজম আছে। যে কৃষি সহায়ক বাজেট, আমি শব্দটা কিন্তু মারাত্মক শব্দ বললাম। কৃষকদেরকে আমরা আইএমএফ এর গল্প শোনানোর দরকার নেই। কৃষি সহায়ক বাজেট করার জন্য প্রভূত মেথডস আছে, এটা আমার সম্মানিত আলোচক বলাটাই ইম্পর্টেন্ট। তাই আমি এই ব্যাপারে বিশেষ কথা বলছি না। আমি তাহলে যেতে চাচ্ছি আপনার কাছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম। শুরুতে যেটা জানতে চাই যে কৃষি খাতের কোথায় বরাদ্দ বাড়ানো দরকার বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। আমি প্রথমে ডিবিসিকে ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তালিকাতে আলোচনায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি প্রথমে একটা শব্দ দিয়ে বলছি যে যখনই বাজেট আসে আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ করি, আমরা কতটা বরাদ্দ দেওয়া প্রয়োজন সেটা নিয়ে কথা বলি। আমার দিক থেকে আমি একটা গুরুত্বপূর্ণ দিকের বিষয় এখানে আনতে চাই। এইভাবে বরাদ্দর পাশাপাশি শুধু বরাদ্দ দিলেই কিন্তু হবে না, আমাদের বাস্তবায়নের যে জায়গাটা আছে, আমরা কিন্তু দেখা যাচ্ছে যে বছরের 3 মাস শেষ হওয়ার লাস্ট 3 মাসে যে দেখা যাচ্ছে যে আমরা যে তথ্যটা পাই যে যাই বরাদ্দ দেওয়া হয়েছে তার অনেক কম কিন্তু বাস্তবায়ন হয়েছে। সো বাস্তবায়নটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বাস্তবায়ন বরাদ্দর পাশাপাশি বাস্তবায়ন। এখন আমি আপনার প্রশ্নের দিকে যদি আসতে চাই, যেটা আমাদের আরেকজন আলোচক প্রথম বলেছেন প্রফেসর সৈয়দ আহসানুল আলম, ওনার সাথে আমি একটু এভাবে যোগ করতে চাই। আসলে ভর্তুকির বিষয়টা কৃষিতে দীর্ঘদিন ধরে আমরা এটাকে ভর্তুকি বলার চেষ্টা করছি না, আমরা অন্যভাবে বিষয়টাকে বলছি বা বলার চেষ্টা করি। কৃষিতে যে টাকাটা দেওয়া হচ্ছে এটা এক ধরনের ইনভেস্টমেন্ট এবং তার রিটার্ন কিন্তু এই কৃষি খাত দিচ্ছে আমাদেরকে।
সো আইএমএফ আগেও অতীতেও কিন্তু এই বিষয়টা বলেছে যে ভর্তুকিটা তুলে নেওয়া, কিন্তু কৃষির জায়গায় আমাদের অতীত সরকার আর এই বর্তমানে এই নির্বাচনের পরে তার প্রথম বাজেট দিতে যাচ্ছে বর্তমান সরকার, এই জায়গাটাতে আইএমএফ এর যে বিষয়টা আগেও অবতারণা করা হয়েছিল, এবারও তারা যদি করে থাকে আমাদের সবগুলো কথাই রাখতে হবে এমন নয়, অথবা আমাদেরকে প্রফেসর সৈয়দ আহসানুল আলম যেটা বলেছেন যে আমরা এটা ভর্তুকি না বলে অন্য কিছু বলতে চাই, এবং যে বিষয়টা দিয়ে আমি শুরু করেছি যে এটা আমাদের কিন্তু সরকারের দিক থেকে অর্থনীতিবিদরা সহ সবাই আমরা সেটা বলছি বিনিয়োগ, কারণ আমাদের কৃষির জায়গাটাতে বিনিয়োগ অব্যাহত রাখতে হবে। এবং এই বিনিয়োগের কোন জায়গাটাতে মূলত আমাদের দেখা যাচ্ছে যে যদি আমরা বিনিয়োগ অব্যাহত রাখতে চাই বা ভর্তুকি শব্দটাও ব্যবহার করতে চাই কোনো ফর্মে, তাহলে আমাদের উপকরণের ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে কৃষির প্রত্যেকটা খাতেই কিন্তু উৎপাদনের পরিমাণ বাড়ছে, যেটি কিন্তু আমাদের দেশের খাদ্য নিরাপত্তা বা স্থিতিশীল অবস্থা রাখা এই জায়গায় বড় ধরনের ভূমিকা পালন করছে। এবং তারা বড় একটা জায়গা হচ্ছে উপকরণ, সেই উপকরণের জায়গায় যে ভর্তুকিটা বা সহায়তাটা এটা আসলে চলমান রাখতে হবে। এটার কোনোভাবেই কোনো বিকল্প নেই, কারণ আমাদের খাদ্য উৎপাদনের যে বাড়তি দিকটা আছে, অথবা আমাদের খাদ্য উৎপাদনে নিজেদেরকে বিশেষ করে আমি বলবো যে প্রধান যে খাদ্যগুলো আছে সেই জায়গায় কিন্তু আমাদের সেলফ সাফিসিয়েন্সির যে দিকটা আছে সেটা কিন্তু আমাদেরকে মাথায় রেখে আগাতে হবে, কারণ আমাদের ডোমেস্টিক এই কনজিউমার বাড়ছে, আমাদের প্রায় 17 কোটি লোক এখন, তাদেরকে খাওয়াতে হবে। আর পাশাপাশি আরেকটা বিষয় আপনি নিয়ে আসছিলেন যে ডলারের যে দিকটা আমরা দেখেছি রিসেন্টলি যে ক্রলিং প্যাগ যেই পদ্ধতিতে বিনিময় হার করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে আমাদের অনেক খাদ্যপণ্য বাইরে থেকে ইম্পোর্টেশনে কিন্তু আসলে এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক বিবেচনায় যে আমাদের অভ্যন্তরীণভাবে মেজর যে খাদ্যপণ্যগুলো আছে তার উৎপাদন বাড়াতে হবে, এবং সেই বাড়াতে গেলে আমাদেরকে কিন্তু উপকরণের জায়গা যেগুলো আছে, আমাদের সিড আছে, আমাদের ইরিগেশন আছে, আমাদের ফার্টিলাইজার আছে, এই জায়গাগুলোতে যেটা অতীতের মতো করে সেই সহায়তাটা বা বিনিয়োগটা অব্যাহত রাখতে হবে। তাহলে আমাদের কৃষক বা কৃষি খাত সেটা প্রণোদনা পাচ্ছে, এবং সেই প্রণোদনার কিন্তু রিটার্নটা আমরা দেখেছি বেশ ভালোভাবেই দিয়েছে। আমাদের বড় বড় শক গিয়েছে, করোনার মতো বড় বড় কঠিন সময় গিয়েছে, এই খাত কিন্তু আমাদের বড়ভাবে একটা সাপোর্ট দিয়েছে। তো আমি আপনার প্রশ্নের জবাবে এটা বলতে চাই যে আমাদের উপকরণের খাতে সেটা ভর্তুকি বলি বা সহায়তা বলি, এটা কিন্তু চলমান রাখতেই হবে। জি, ডলারের দামের বিষয়ে একটু বলছিলেন, আমি ডলারের দামের কথায় আসবো, তবে তার আগে আমাদের সময় এসেছে বিরতিতে যাবার। বিরতি থেকে আসছি, আমাদের সাথেই থাকবেন। বিরতি পরে স্বাগত আপনাদের দুজনকে আরও একবার। ডক্টর সৈয়দ আহসানুল আলম পারভেজ, আপনার কাছে যদি একটু জানতে চাই যে ডলারের দামের কথা যেটা বলা হচ্ছিল বিরতির আগে, ডলারের দাম যেরকম বেড়েছে, এখন যদি আমদানি করা সার এবং কীটনাশকের দামও বেড়ে যায়, সেক্ষেত্রে আসলে কৃষিতে কি ধরনের প্রভাব পড়বে, একজন অর্থনীতিবিদ হিসেবে আপনার কাছে জানতে চাচ্ছি। আমি আপনার দুটো প্রশ্নের বা তার চেয়ে বেশি প্রশ্নের উত্তর একটা উত্তর দেবো। তার আগে আমাকে প্রথম বলতে হচ্ছে আমার সহ আলোচক সবগুলো গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছেন, আমি রিপিট করছি না। আমাদের যারা বাজেট প্রণয়ন করেন তাদের মাথায় ঢুকানোর জন্য, এবং তাদের মাথায় আমি যা ঢুকাতে চাই সেটা আমার দর্শকদের মাথায় ঢুকানোর জন্য আমি শুধু একটি কথাই যোগ করব, সেটা হচ্ছে যে বাজার অর্থনীতিতে আমরা সবকিছুকেই বাজার ছেড়ে দিতে বলি, শাড়ি হোক, গহনা হোক, জুতা হোক, গাড়ি হোক। কিন্তু আমরা যদি কৃষি এর ইনপুট, যেটা আপনি বলতে চাচ্ছেন, আমরা যদি কৃষি ইনপুট একেবারে বাজারের উপরে ছেড়ে দিই, সেই বাজার যদি মুক্ত বাজার না হয়, সেই বাজার যদি শেয়ার মার্কেটের মতন, ব্যাংকের মতন ম্যানিপুলেশন থাকে, সিন্ডিকেশন থাকে, তাহলে কৃষক কখনো কৃষি ইনপুট সঠিক দামে পাবে না। তারা কৃষক যদি সঠিক দামে কৃষি উপকরণ না পায়, তাহলে কৃষকের কাছ থেকে আমরা কৃষক না মেরে কি করে আউটপুট, সেটা চাল, ডাল, তেল, হোয়াটএভার পাবো। তাই আমি আমার বন্ধু বা আমার ছাত্র যারা এখন সচিব, যারা আপনার এই বাজেট নিয়ে ব্যস্ত আছেন, আমি আমার সম্মানিত সচিবদেরকে বলবো যে এই ব্যাপারটা মাথায় রাখতে। এখন ডলারের কথায় আপনি যে আসলেন, এ ব্যাপারে আমাকে একটু পজিটিভ কথা বলতে হয়। দেখেন, অনন্তকাল ধরে ডলারের দাম একই থাকবে এটা আশা করাটা ঠিক না। ইন্ডিয়ার তো ডিভ্যালুয়েশন পাকিস্তানে হয়েছে, মালয়েশিয়াতে হয়েছে, শ্রীলঙ্কাতে হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে।
আমাদের এখানেও হওয়ার কথা ছিল। আমাদের সব জায়গায় একটা চাতুরি বা ম্যানিপুলেশনের একটা অভ্যাস থাকে। ব্যাংক খাত ডুবে গেছে, আমরা ভাসিয়ে রেখেছি। শেয়ার মার্কেট ফুটে গেছে, আমরা আরো বেলুনে বাতাস দিচ্ছি। একইভাবে আমাদের ডলার ডিভ্যালু হওয়ার কথা ছিল অনেক আগে। আমার বন্ধুবর গভর্নর সাহেব সবসময় বলেছেন যে 5-10 পয়সা, 5-10-20 পয়সা, 25 পয়সা করে করলে এটা অর্থনীতির উপরে খারাপ প্রভাব আনবে না। আমি ওনার সঙ্গে 100% একমত ছিলাম। কিন্তু যে মুহূর্তে IMF একটা হুঙ্কার দিল, উনি একদিনেই 60 টাকা ডলারের টাকাকে ডিভ্যালু করল। অর্থাৎ আমি টাকা ডিভ্যালুয়েশনের পক্ষে, কিন্তু এই ধরনের ডিভ্যালুয়েশন 6.36% যেটা পুরো অর্থনীতিকে আপনার ঝাঁকি দেবে, শুধু কৃষিকে ঝাঁকি দেবে না, এটা গ্রহণযোগ্য, এটা অপরিণামদর্শিতা হয়েছে। তো এর চাইতে আর আমি বেশি কিছু বলতে পারবো না। ক্রলিং প্যাগ মেথড সম্বন্ধে একটু বলতে চাই, সেটা হচ্ছে, বলুন। ব্যাংক ঋণের হারও বেড়েছে, এখন যদি কৃষি ঋণের সুদ বাড়লে কৃষক ঋণ নিতে পারবে না, সেক্ষেত্রে তারা পুঁজি কোথা থেকে পাবে? জি, এটা একেবারে রিলেভেন্ট প্রশ্ন। আমি একটু যোগ করতে চাই, যেটা আপনি বিশেষ করে স্যার এহসানুল আলমকে দিয়ে যেটা শুরু করেছিলেন। এই যে বিনিময় হারটা আমাদের বেড়েছে, এই জায়গাতে নিঃসন্দেহে যে আমাদের যে ইনপুট বাইরে থেকে ইম্পোর্ট করতে হলে তার খরচ বাড়বে। তো খরচ বাড়ার ক্ষেত্রে তার ইম্প্যাক্টটা অর্থনীতিতে পড়বে ধারণা করা হচ্ছে, কিন্তু যেটা গুরুত্ব দিয়ে করতে হবে যে আমাদের কৃষির ক্ষেত্রে কৃষির উপকরণ এবং কৃষি ঋণ ব্যবস্থায় যাতে কোনোভাবে ইম্প্যাক্ট না ফেলে সেই দিকে আমাদের মনোযোগ দিতে হবে, সেই দিকে আমাদের নজর রাখতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে যে যখনই বাইরে থেকে যদি ইম্পোর্ট করতে হলে তার খরচ বেড়ে যাবে স্বাভাবিকভাবেই, তাহলে সেটা কিভাবে ম্যানেজ করা হবে? অভ্যন্তরীণভাবে আমরা জানি যে দীর্ঘদিন ধরে বাংলাদেশে যেটা হচ্ছে যে আমাদের, আমি একটু অন্যদিকে ম্যাক্রো ইকোনমিক্স দিকে যেতে চাই, যে কর জিডিপি যে রেশিওটা আছে সেটা কিন্তু আমাদের তুলনামূলকভাবে অনেক অনেক কম, ইভেন উইদিন দ্য সাউথ এশিয়ানে। সেই জায়গাটাতে যদি আমাদের অভ্যন্তরীণ রিসোর্স আহরণ বা কালেকশনটা যদি বাড়ানো যায়, তাহলে বর্ধিত যে খরচটা হবে আমাদের ইম্পোর্টেশনে, বিশেষ করে কৃষির উপকরণ বাইরে থেকে আনা, সেটা কিন্তু ওই জায়গায় কোনো না কোনো ভাবে আমরা অফসেট করে করতে পারবো। একইভাবে আমাদের কৃষি ঋণের ক্ষেত্রেও যদি তাই হয়, যে কৃষি ঋণে আমরা অতীতে দেখেছি অনেক সময় আমাদের সেটা কিন্তু সাবসিডাইজড কৃষি ঋণ যেটা, সেটাও আমাদের চলমান রাখা, যাতে করে আমাদের এই কৃষি খাতে এই বর্ধিত হারের কারণে কোনোভাবে যাতে সেটা না হয়। তাই এখন প্রশ্ন হচ্ছে যে ঋণের ক্ষেত্রেও কিন্তু যে 3টা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে, যেটা আমরা দেখেছি রিসেন্টলি মুদ্রানীতিতে, সেই জায়গায় ঋণ হার বাজারের উপর ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু তার বাইরে থেকে বিশেষ করে বিশেষ বিশেষ যে খাতগুলো আছে এবং তার ভিতরে কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি ঋণের ক্ষেত্রে কৃষির উৎপাদনটা আমাদেরকে যদি অব্যাহতভাবে বাড়াতে হয়, আমাদের অভ্যন্তরীণ উৎপাদনটা, সেটা কিন্তু মধ্যম থেকে দীর্ঘকালীন সময় আমাদের জন্য একটা বড় ধরনের রিটার্ন হিসেবে দিবে। আর আমরা যেটা দেখছি যে ক্রলিং প্যাগ যেটা বলা হচ্ছে যে উইদিন ব্যান্ডের ভিতরে, সেটা কিন্তু ফর দ্য টাইম বিং, এটা সময়ের সময় প্রয়োজনে, যেটা বলেছেন মুদ্রানীতির যে কমিটি, যে আমাদের ইনফ্লেশনটা কোনোভাবেই কমানো যাচ্ছিল না, সেই দিক থেকে ওয়ান অফ দ্য মেজার্স যে 3টার ভিতরে নিয়েছে যে বিনিময় হার বাড়ানো। তবে সেই জায়গায় যেটা আরেকটা আমাদের প্রফেসর এহসানুল আলম যেটা ইন্ডিকেশন করতে চেয়েছেন, যে IMF যখনই যা বলবে সেটার দিকে আমাদের অতীতে কিন্তু কখনোই বাংলাদেশ সরকার কিন্তু ঝাঁপিয়ে পড়েনি। যেটা অত্যন্ত যৌক্তিক বলে মনে হবে সেটাকে গ্রহণ করবেন, এবং যেটা আমাদের নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং আছে, আমাদের দেশে অভ্যন্তরীণ অর্থনীতির বিষয়টা আমাদের আন্ডারস্ট্যান্ডিং আছে, আমাদের যেটা মনে হবে যৌক্তিক নয় সেই বিষয়টা আমরা গ্রহণ করব না। অতীতে সেটা করেনি, এবং আমি মনে করি যে সামনের সময়গুলো ওই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এবং সেই ক্ষেত্রে কৃষি খাতকে সেই যে নীতি শর্তাবলীর যে বিষয়টা আছে IMF, যেটা অতীতে কিন্তু সরকার ওইভাবে গ্রহণ করেনি, এবং আমি মনে করি যে বর্তমান সময়ে কিন্তু সেটা গ্রহণ করবেন না। তাতে আমাদের এই সব বিষয়কে মাথায় রেখেই নিশ্চয়ই আসছে অর্থ বছরের বাজেট তৈরি করা হবে বলে আমরা প্রত্যাশা করছি। আমাদের হাতেও আর সময় নেই, আমাদেরকে শেষ করতে হচ্ছে আজকের আলোচনা। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যুক্ত থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, ব্যবসা বাণিজ্য বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।